আর এবার যে ছবি আপনারা দেখছেন দাসপুরের ছবি, সেখানে আক্রান্ত হয়েছে পুলিশ। কেন? গন্ডগোল থামাতে গিয়েছিল পুলিশ, আর তারপর গন্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটলো পুলিশের। দাসপুরের সাগরপুরে মত্ত যুবকদের গন্ডগোল, আর সেই গন্ডগোল থামাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা হয়, এরপরেই আক্রান্ত হয় পুলিশ। মারধরে মাথা ফাটলো পুলিশের। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দাসপুরে আক্রান্ত হয়েছে পুলিশ, পুলিশের মাথা পর্যন্ত ফাটে। মত্ত যুবকদের এই গন্ডগোল কতদিন ধরে চলছিল? দেখো প্রিয়াঙ্কা, দাসপুরের সাগরপুর এলাকায় গ্রামীণ যে দেশের পুজো, সেই পুজো উপলক্ষে গতকাল রাত্রে কিন্তু মদ্যপ যুবকদের মধ্যে একটি বচসা তৈরি হয় এবং মারপিট শুরু হয়। তারপরেই খবর যায় দাসপুর থানায়। দাসপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়েই সাথে সাথে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে ওই মদ্যপ যুবকরা তারা কিন্তু আক্রমণ চালায় পুলিশদের উপর, পুলিশদেরকে ঘিরে রাখে এবং কিছুক্ষণ পর একজন পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে বলেও পুলিশ সূত্রে খবর, এবং সেই পুলিশ কর্মীকে পাতাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শুধু পুলিশকে মারধর নয়, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এরপরে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সহ র্যাব নামানো হয় এলাকায়, এবং দীর্ঘক্ষণ ওই এলাকায় পুলিশ প্রায় 10 জনের উপর যুবককে তারা কিন্তু আটক করে নিয়ে আসে দাসপুর থানাতে। এক কথায় আক্রান্ত পুলিশ এবং পুলিশের গাড়ি। এখনো কিন্তু দাসপুর থানার ওই সাগরপুর এলাকা কিন্তু উত্তেজনা রয়েছে। আমি করলামটা কিন্তু স্যার এটা হবে। আর দাসপুরের পর এবার আমরা নজর রাখবো হাওড়ার দিকে, কারণ হাওড়া সেখানে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। কি কারণে এই হামলা? হাওড়ার ঘটনার দিকে আমরা নজর রাখবো, যেখানে এক যুবককে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রামকৃষ্ণপুর ঘাটে বচসা হয়, সেই বচসার মাঝেই যুবককে ছুরি মারা হয়। কি কারণে? প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে জানবো। দেবাশিস, কি কারণে এই হামলা এবং কারা এই হামলা করে, তাদের পরিচয় কি? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা যে আহত হয়েছে মৃত তারই কিন্তু সঙ্গী বলে পরিচিত, এবং দীর্ঘদিন ধরে এলাকায় এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুষ্কৃতিমূলক কাজকর্মের। গতকাল রাত্রিবেলা রামকৃষ্ণপুর ঘাটে হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং সেখানে এলাকার লোকজন গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই ঘটনার সামনে আসে যে এই 3 যুবক ব্যক্তি বা একসঙ্গেই তারা ছিল। তারা কোনো বিষয় নিয়ে গন্ডগোল চলছিল, টাকার বকরা নিয়ে গন্ডগোল চলছিল, এবং সেখানেই এই দুজন মিলে এক যুবককে ছুরিকাহত করে, এবং পরবর্তীকালে পুলিশ তাদেরকে রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকেই গ্রেপ্তার করে পরবর্তী তদন্ত শুরু করেছে। বেশ, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন।
ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে। অভিযোগ 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয় তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্তঃসত্ত্বা আইনজীবীর পেটে লাথি, এমনটাই অভিযোগ সামনে আসছে। পুলিশ পরিচয়ে মহিলা আইনজীবীকে মারধর করা হয়েছে। বর্ধমানের ঘটনা। বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর করে এক যুবক, এমনটাই অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার পরিচয় কি এবং এই ঘটনায় কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে? দেখো, গত 15ই মার্চ এই ঘটনা ঘটে। ওই মহিলা আইনজীবী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বেরিয়েছিলেন। সেই সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা তৈরি হয় এবং তখন তার জেরে কথা কাটাকাটি হয়। তখনই বর্ধমান পুলিশ পরিচয় দিয়ে এক যুবক সেখানে আসে মোটরসাইকেল নিয়ে এবং সে মারধর করে এবং ওই মহিলা আইনজীবীর পেটে লাথি মারে বলে অভিযোগ। এবং এই মহিলা আইনজীবী তার বক্তব্য যে প্রথমে বর্ধমান থানায় গেলে তাকে অভিযোগ নিতে টালবাহানা করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও তার চিকিৎসা করতে টালবাহানা করা হয়। এরপরে তিনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটের যে ভ্রূণ তা নষ্ট হয়ে গিয়েছে এবং এই বিষয়টি বার অ্যাসোসিয়েশন জানার পরই তারা জেলা পুলিশ এবং হাসপাতালকেও এবং বিভিন্ন স্তরে চিঠি দিয়েছে। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে এই যে যুবক এই ঘটনার সঙ্গে জড়িত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে আজ পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। ফলে আইনজীবীরা আজকে কোনো কাজ করবেন না এবং 3 দিনের মধ্যে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলনে তারা যাবেন, এমনটাই জানিয়েছে। পাশাপাশি এই যে ঘটনা এবং এই ঘটনায় যে বর্ধমান জেলা পুলিশ এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল উভয়ই জানিয়েছে যে কি ঘটনা ঘটেছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বেশ। যখন আমার হাজবেন্ড মারার রিজনটা জিজ্ঞেস করছে কেন মারছো, তখন বলছে আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি। তখন আমার হাজবেন্ড যখন বলছে যে আমার ওয়াইফ বর্ধমান কোর্টের অ্যাডভোকেট লয়ার, তুমি এটা ঠিক করতে পারো না বা অন্য কোনো মেয়ে থাকলেও করতে পারো না, তখন আমার পেটে লাথি মারা স্টার্ট করে। আমার হাজবেন্ড যখন আমার পেটটা প্রোটেক্ট করার জন্য বলছে মেরো না, ও প্রেগনেন্ট আছে, তখন আরো বেশি করে মেরে আমি যখন সেন্সলেস হয়ে যাই ওখানে, তখন বলে কি না তোরা এইভাবেই মারা যাবি, তোদের কপালে এরকম ভাবেই মৃত্যু আছে। ওদিন যদি আমার জায়গায় অন্য কোনো মেয়েও থাকতো তাহলে তার সাথেও এটা অন্যায়ই হতো। আমি চাইছি যে আমি যেন জাস্টিসটা পাই। যে আমার মহিলা আইনজীবীকে এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় পেটে লাথি মারলো, তার বোনজাত যে বাচ্চাটি নষ্ট হয়ে গেল, সে রক্তাক্ত জখম অবস্থায় থানায় গেল, থানায় যে কোনো রকম সে পরিষেবা পেল না। পুলিশ অফিসারের আত্মীয় বলে একজন আইনজীবী, মহিলা জুনিয়র আইনজীবীকে রাস্তায় ফেলে এমনভাবে মারবে তার গর্ভস্থ বোনটি নষ্ট হয়ে যাবে আর বর্ধমান পাড়া এসে চুপচাপ বসে বসে দেখবে, এই জিনিস চলতে পারে না। আমরা আশা করছি প্রশাসন সতর্ক ভূমিকা পালন করবে। আমরা নিয়েছি এই ঘটনার প্রতিবাদে পেন ডাউন করবো। আমরা কোনো অংশগ্রহণ করবো না, আইনজীবী আদালতে কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না।